কোনো মাইকা লাগে দেখা যাবে না। আমি ছাড়ার বলছি ইংরেজি কথা বলো, বাংলায় না। নিজেদের মধ্যে গল্প করলে ইংরেজিতে বলো। বকুলতলার বৃত্তাকার মাঠের চারদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করুন। আচ্ছা, কোশ্চেনে বলেছে যে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরে একটা রাস্তা আছে, ভেতরে আছে বৃত্তাকার মাঠ আর বাইরে আছে রাস্তা। আচ্ছা, বলছি কি রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য, ভালো করে বুঝলো। এই যে রাস্তাটির এই যে চওড়া অংশটা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই রাস্তা। বলেছি কি রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য মানে কি? এটা কোন অংশ? এটা বৃত্তের কোন অংশ? সীমারেখা মানে কি? পরিসীমা, পরিধি। ওই রাস্তার বাইরের পরিধি রাস্তার ভিতরের পরিধি থেকে 132 মিটার বেশি। বুঝতে পারলাম? বাইরের দিকে যে পরিধিটা আছে সেটা ভিতরের পরিধি থেকে 132 মিটার বেশি। আচ্ছা, এবার বলেছি কি পথটির ক্ষেত্রফল যদি 14,190 বর্গমিটার হয় তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে যদি আমরা ধরে নিই যে ভিতরের পরিসীমা যদি x হয় তাহলে বাইরের পরিসীমা কত হবে? x + 132। আমি বলে দিয়েছি যে ভিতরের থেকে বাইরে 132 মিটার বেশি, তাই তো? আচ্ছা, তাহলে এই যে দুটো অংশ আছে এই দুটো থেকে আমরা কি x এর মান বার করতে পারবো? কি মনে হচ্ছে? পারবো। কি করে পারবো? আমাদের মেইন জিনিস কি দরকার বৃত্তের অঙ্কে? ব্যাসার্ধ। তাহলে আমাকে ধরে নিতে হবে কি? আচ্ছা, এই ক্ষেত্রে না মাঠকে আমরা আনবো না, মাঠকে ধরে আনবো না। এক্ষেত্রে আমরা বলবো যে রাস্তার ভিতরের দিকের ব্যাসার্ধ r, রাস্তার বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল R। হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা লিখবো এভাবে। ধরি রাস্তার ভিতরের ব্যাসার্ধ সমান সমান r মিটার এবং বাইরের ব্যাসার্ধ সমান সমান ক্যাপিটাল R মিটার আছে। আচ্ছা, এখানে x তার ধরার প্রয়োজনীয়তা নেই। অতএব রাস্তার ভিতরের পরিধি, রাস্তার ভিতরের পরিধি লাগবে না কেন? হ্যাঁ বলো, এক্সট্রা লাগলো না কেন? লাগবে না,
রাস্তার ভিতরের পরিধি তাহলে কত হচ্ছে বলো তো? মানে সূত্র বলবা 2 পাই মিটার এবং বাইরের পরিধি হ্যাঁ, বলো না 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 2 পাই বড় হাতের আর কি লিখবো আদেও যে পরিধি কথা উপায় করতে হবে লিখো না কেন আবার এভাবে হবে না ক্ষেত্রফলের করতে হবে মান কার বলে দেয় সেটা দেখতে হবে কার মান বলে দিয়েছে বলতে অ্যাকুরেট মান কার বলে দিয়েছে অ্যাকুরেট মান কিসের বলে দেওয়া আছে অ্যাকুরেট মান কিসের বলে দেওয়া আছে ক্ষেত্রফল আচ্ছা এখানে দুটো সমীকরণ করে দিতেই করো দুটো সমীকরণ আসবে সমীকরণ পরে সমাধান করবো ঠিক আছে তাহলে রাস্তার ভিতরে পরিধি 2 পাই স্মলার বাইরের পরিধি 2 পাই সমীকরণ এগুলো কি এখন সমীকরণ করবা হ্যাঁ এগুলো দিয়ে সমীকরণ নেবো এত মিটার হ্যাঁ ঠিক হবে না আচ্ছা, এরপরে কি বলা আছে? যাচ্ছে এরপরে বলেছি কি যে যদি এটা বাইরের হয় আর এটা যদি ভেতরের হয় তাহলে ভিতরের থেকে বাইরেটা কত বড় 132 মিটার 132 মিটার বেশি তাহলে বাইরের পরিধি থেকে ভেতরের পরিধি বাদ দিয়ে দেবো পাবো কত 132 অতএব শর্তানুসারে কোটাশন হবে না একই 2 পাই r minus 2 পাই small r 2 পাই ক্যাপিটাল R minus 2 পাই small r is equal to 132 আচ্ছা এখানে কমন কি যাবে 2 পাই কমন যাবে তাহলে small r minus ক্যাপিটাল R minus small r is equal to 132 তাহলে 2 into পাই এর মান হচ্ছে 22/7 বড় r minus ছোট r সমান সমান 132 এরপরে 22 গুণে কত হয় 44 44/7 r minus small r is equal to 132 বা বড় r minus ছোট r সমান সমান 132 ইনটু 44/7 এদিকে যদি আসে তাহলে 7/44 হয়ে যাবে 3 দিয়ে ওদের 44 কে গুণ করলে 132 হয় আমরা 4 দিয়ে কাটি 4 দিয়ে 11 4 দিয়ে কাটলে 4 3 4 12 3 4 11 দিয়ে কাটলে 3 তাহলে বা ক্যাপিটাল R মাইনাস স্মল r সমান সমান কত পেলাম 3 21 এটাকে আমরা ডট ডট দিয়ে এক নম্বর লিখে রাখতে পারবো আচ্ছা এই সমীকরণ যে লেখা আছে না এর তলায় 4 আঙুল জায়গা রাখতে হবে মানে কিছু করতে হবে যদি কিছু করতে হয় করবে ঠিক আছে যদি করে বলি তো বলিস না কোন দাবি আছে আচ্ছা এবার শোনো এবার রাস্তার ক্ষেত্রফল দেখো বইতে পরিষ্কার বলে দিয়েছে না রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো বলো তো ভেতরের আমরা যদি ভিতরে যদি ব্যাসার্ধ জানি তাহলে ভেতরের ক্ষেত্রফল বার করতে পারবো আর গোটাটার ক্ষেত্রফল কত ক্যাপিটাল আর দিয়ে বার করতে পারবো তাহলে বড় আর দিয়ে বার করা ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে কি লিখবো অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গমিটার এবং রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান সমান পাই স্মল আর স্কয়ার বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল দাদা আচ্ছা বলে বলো হ্যাঁ বুঝতে পারলাম না কি বুঝতে পারবো রাস্তা এই তো রাস্তা সমান মাঠের কেন্দ্র থেকে পুরো রাস্তা শেষ পর্যন্ত যে ব্যাসার্ধটা আছে সেটা দিয়ে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে পুরো মাঠ আর রাস্তার ক্ষেত্রফল রাস্তা বাদে যে শুধু মাঠের যে ক্ষেত্রফলটা আছে সেটা স্মল আর সেটা যে ভিতরে ছোটগুলার ক্ষেত্রফল গোটাটা থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে শুধু রাস্তা পাবো আচ্ছা রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার বর্গমিটার এবারে একইভাবে শর্ত অনুসারে আমরা কি করব রাস্তা কি রে রাস্তা রাস্তার ক্ষেত্রফল তো এখন রটার ঠিক করবে না যে বলে রাস্তা আবার বলছি রাস্তা বললাম রাস্তা বেশ
আচ্ছা এখানে কিছু করার প্রয়োজন নেই, এটা আমাদের কাজে লেগে যাবে, এতেই হয়ে যাবে। তোমার হয়নি ঢোকা? আচ্ছা এরপরে আচ্ছা বা এখানে পাই কমন সমান সমান, এখানে পাই কমন নিয়ে নাও, তাহলে কত হবে? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গমিটার। এখন বলো তো জনগণ, এটা কি কোনো সূত্র মনে হচ্ছে কিনা? তাহলে বড় কম কেন সূত্রটা কি? a প্লাস বি গুণ a মাইনাস বি, তার মানে এটার মান কত? পাই মানে 22/7 আমরা লিখে নিলাম। এখানে কি তুমি সূত্র অ্যাপ্লাই করবা? হ্যাঁ সূত্র এবার দেখো ওই 1 নং সমীকরণে r মাইনাস r না r প্লাস r এর মান আমরা বার করছি। আর মাইনাস আর তাহলে r মাইনাস r এর মান কত? 21। তাহলে আমরা কি লিখব? 22/7 ডট r প্লাস r ইনটু ইজ ইকুয়াল ইনটু 21 বর্গমিটার। 7 দিয়ে যদি 21 করি তাহলে হবে 3। তাহলে 22 দিয়ে 3 গুণ করলে 66 r প্লাস স্মল r বর্গমিটার। আচ্ছা বলো তো এটা আমরা কি বার করলাম? এটা রাস্তার ক্ষেত্রফল। আর বইতে কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 14190। তাহলে এগুলো কি হবে? 14190। এগুলো দুটো সমান হবে। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা কি লিখব? 66 ক্যাপিটাল R প্লাস স্মল r সমান সমান 14190। এখন 66 দিকে 66 দিকে কি আকারে আছে? দিয়ে ভাগাভাগি r প্লাস স্মল r সমান সমান 14190 বাই 66। শেষে অপূর্ণাঙ্ক করতে হবে। কি হলো ইয়াসিন? ছিল মুছে দিলাম নাকি? বুঝেছো? আরে হ্যাঁ না কিছু তো বলবা। হ্যাঁ এই তো আচ্ছা প্লাস তো বিভিন্ন মতো মনে হচ্ছে গো, এটা প্লাস। হ্যাঁ আর ওখানে কাটাকুটি যাবে, দেখো 66 কে কত দিয়ে কাটা যায়? 6 দিয়ে। আর এগুলোকে দেখো 2 দিয়ে যায়, এটাকে প্রথমত জোড় সংখ্যা, আর 3 দিয়ে যায় কেন? 4 এটাকে 5 এটাকে 6 আর 9 15 15 কে 3 দিয়ে যায়, তাহলে 6 দিয়ে কাটাকুটি যাবে। 6 দিয়ে কাটলে 11, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 গুণে থাকলো 21, 6 দুগুণে 12, 2 গুণে হলো 21, 3 6 18, 3 পড়ে থাকলো 39, 6 6 36, 5 6 30। ঠিক আছে, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 21 পড়ে থাকলো 3 6 18, 3 পড়ে থাকলো 6 6 36, 3 30। এবার এটাকে 11 দিয়ে কাটা যায় কিনা দেখি। 5 আর 3 8 আর 6 আর 2 8, তাহলে বিয়োগ করে 0, তাহলে 4। তাহলে কাটলে হচ্ছে 11 দুগুণে 22, 1 পড়ে থাকলো 16, 11 কে 11, 1 পড়ে 5 পড়ে থাকলো 55, 5 11 বেরিয়ে যাচ্ছে। তাহলে r প্লাস স্মল r ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা মুছে দিই, ছবি আর লাগবে না। বা ক্যাপিটাল R প্লাস স্মল r ইজ ইকুয়াল টু 215। এটাকে ডট ডট দিয়ে আমরা লিখব 2 না, হয়েছে? এবার দেখো, হ্যাঁ এবার দেখো r প্লাস r আর r মাইনাস r পেয়ে গেছে না? এবার 1 নং আর 2 নং যোগ করব। তাহলে কি লিখব? 1 নং প্লাস হ্যাঁ 2 নং করে পাই। আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্লাস এই কারণেই করলাম, কারণ দেখো আগের যে 1 নম্বর সমীকরণ আছে সেখানে r মাইনাস স্মল r আছে, আর এখানে r প্লাস স্মল r আছে। যদি যোগ করে দিই তাহলে স্মল r কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এখানে লিখব কি r মাইনাস স্মল r ইজ ইকুয়াল টু 21। হ্যাঁ
তাহলে ওটা আমাকে দেখাবো, আমি ওইভাবেই করাবো। আর কেটে গেল তো ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 5 আর 1 6 2 আর 1 3 বা r সমান 236/2 কাটাকাটি করে কত হলো? দাদা গড়ায় অঙ্কে 39 পেয়েছে বলছে। গড়ায় 39 অ্যানসারই করে আছে। পুজো বলতে করিনি। বলতে করেনি? বলছে আমাদের ঘরে অঙ্কে হাইয়েস্ট 39 আছে, তুই কত বলছিস? 39। ও একটা ছেলে তুই তো। আচ্ছা তাহলে ক্যাপিটাল আর এর মান কত পেলাম? 118। আচ্ছা তাতে কিছু বলবো? কাটতে দিলেন না? একই জিনিস, কোনো পার্থক্য নেই। আচ্ছা আর সমান সমান তাহলে কত হবে? স্মল আর সমান সমান দেখো এই এখানে আমার লিখতে হবে আর সমান সমান 1 1 8 20 1 9 এ বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণ কত ছিল? r - স্মল r সমান সমান 21। এই টোকা হয়েছে তো এদিকটা? হ্যাঁ এই দিন দাদা দাদা কাটাকুটি দাদা কাটাকুটি লাস্টে ও বন্ধ করতে আবার ঠিক আছে দাদা। এ অপনে ইউজ করছো না কি ইউজ করছো? কোন একটা নিয়ম থেকে ইউজ হচ্ছে। কোনো নিয়ম নেই, আমরা আমার ইচ্ছে হয়েছে আমি যোগ করে দিয়েছি। আমি তো তোমার ইচ্ছা করে সকলই আমার ইচ্ছা। সকলই আমার ইচ্ছা দাদা আমাদের ইচ্ছা হয়েছে আমরা বিয়োগ করে দাদা তোমার তো আজ ইচ্ছা তোমার ইচ্ছা তুমি বিয়োগ করতে পারো। ওটা স্মল আর এর মান দেবে বিয়োগ করতে পারো। বলে তো তো ঠিক। তাহলে আবার সেম ভাগ গুণ করে, ভাগ গুণ করলে অঙ্ক বড় হয়ে যাবে। ওই তো হয়ে গেছে হ্যাঁ বড় মজা সব বলছে মায়ের তো আমার ইচ্ছা। হ্যাঁ সবই তো তোমাদের। আচ্ছা এদিকে আচ্ছা এবার দেখো 1 নং এই কত নাম্বার? 1 নং সমীকরণ কি ছিল? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 21 ছিল। কোন এটা? তাহলে আমরা এই ক্যাপিটাল আর এর জায়গায় কত বসাবো? 118 বসাবো। তাহলে কি লিখবো? 118 মাইনাস স্মল আর ইকুয়াল টু 21। বাবা হ্যাঁ লিখো মাইনাস 8 সমান 21 মাইনাস 118 উল্টো হয়ে গেল আর কি। তাহলে মাইনাস 8 সমান 6। আচ্ছা 118 থেকে 21 বাদ দিতে হবে, কত হবে? ওই তো 18 বাদ দেওয়া 3 বাদ দেওয়া কত হবে? 97। মাইনাস 97 দুদিকে মাইনাস তাহলে কেটে গেল বাস স্মল আর সমান সমান কত? 97। এর কোশ্চেনে চেয়েছে কি? বলছে কি বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তাকার মাঠ ভেতরে ছিল না বাইরে ছিল? ভেতরে। তাহলে স্মল আর দিয়ে কাজ হবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি শোনো, এই যে অংশটা আছে না এই অংশটা না করলেও চলতো। আমি বলছি কেন? কোশ্চেনে যদি আমাদের স্মল আর দিয়ে কাজ মিটে যায় তাহলে এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস করতাম তাহলে ক্যাপিটাল আর কেটে যেত, স্মল আর এর মান বেরোতো। তাহলে ওটাই ভালো হতো। হ্যাঁ ওটাই কাজে দিত। হ্যাঁ বলো একটা অঙ্ক করে দেখি যদি কিছু চাই। হ্যাঁ করে দেখার পর যদি না হয় তাহলে আমার পর্যন্ত না না আচ্ছা অতএব তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। দাদা ঘষি ঠিক করেছে। হ্যাঁ ঘষি তো ঠিক করেছো। হ্যাঁ আইডি করেছে বৃত্তাকারের কথা না, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বলছে সমান সমান এই এরপরে একটা কোন এরপরে। আচ্ছা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার পাই 97 স্কয়ার বর্গমিটার পাই মান কাটা যায় 5/7 আগে একটা প্রসেস উত্তর আসবে 97 কাটাকাটি যায় মনে হচ্ছে না আপনি বাপরে বাপ বিরাট বড় ক্ষেত্রফল দশমিক উত্তর আসবে। বলবো आंसर কত হবে? 29571 1/7। বাহ 29571 1/7। ও মানে মিশ্রতে আছে ভালোই আছে। 27 তো আমাদের আছে, তাহলে অঙ্ক আর্ধেক মিলে গেল। 97 কে 97 দিয়ে গুণ
করে দেখাও তো কি কে পারো। ওই তো তুমি করো না পিছনে। আমরা আছি তো আমরা। হ্যাঁ আমরা আছি। ওর সঙ্গে আছি। তুমি বলতে পারো তোমার নাম এলে তারপর আমি আছি। 7 নাম 63 4 এ 67 7 7 49 4 7 নাম 63 আর 4 এ করব। 67 লিখতে পারছো? আমি বুঝতে পারছি না। 7 নাম 63 3 হাতে গেল 6 9 নাম লেখা আছে 6 27 হ্যাঁ ওই তো ভাই আমার আচ্ছা 9 4 0 9 এটা এবার 22 দিয়ে গুণ করতে হবে এখানে ধরবে না দু সাইড হ্যাঁ রাম আচ্ছা দিয়ে আনো এই সাইডটা হয়ে গেছে না কমপ্লিট। পেছনে ওই যে দিকটা আচ্ছা 9 4 0 9 আজকে 22 দিয়ে গুণ করব না 18 এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে এই তো তোমার কি 29 আছে হ্যাঁ 29 আছে তো এই যে প্রাইম এবার 571 দিয়ে করো এবার 7 লাস্টে 1 আছে নাকি হ্যাঁ যাবো ও তাহলে বিলাম হচ্ছে 2 0 6 9 9 8 বাই 7 বর্গমিটার আচ্ছা পরের লাইনে আসবে হচ্ছে 2 9 5 7 1 1 বাই 7 তো 1 বাই 7 তো যাবি তুই যাবি কি হ্যাঁ বলে আমি যাব শিওর তো আসলে আরে মিলে গিয়েছে উত্তর কি করতে হবে খুব ভালো আচ্ছা যদি কোনো জায়গায় এই অঙ্কটা ছোটভাবে করিয়ে দেয় কেউ তাহলে আমাকে অবশ্যই দেবে আমার বলে স্যার কই দেবে স্যার লগারিদমে চলে গিয়েছে আর লগা করাচ্ছে প্রশ্ন স্যার লগা আমার স্যার লগারে কাজ করছে লগারিদম লাস্ট একটা সূত্র মনে আছে log 100 এই দেব আচ্ছা এক কয়টা জিনিস জানি যে এমনি লগের উপরে যেটা থাকে মানে হয়তো log 4 আছে সেটা এদিকে চলে আসে সমান হ্যাঁ নিয়ম আছে সহজ নিয়ম বড় ঠিকই বললাম হ্যাঁ আমি কিন্তু স্যার আমাদের নিয়ম দিয়ে পড়াচ্ছে না স্যার বলছে যে আপনি লগ তো লাইভ হয়ে যাচ্ছে নিয়ম শিখে উত্তর করে দিবি আমাকে এটা আগে ওটা শেখা আমার বাড়ি ওই মাঝখানে যে 3 4 আমরা ফাঁকা দিলাম ওটা কি করব ওটা যেন অঙ্গ হয়ে যাবে এইটা কিন্তু ভালো কাজ করছে এটা দাও তো আচ্ছা বলবো ও আচ্ছা আচ্ছা তোমরা হচ্ছে যারা যারা অঙ্কটা বুঝে যাবা মানে প্র্যাকটিস করে ফেলো যে অনেকবার করার পর মনে রাখবা যে ওই স্মল আর এর মান বার করার জন্য যেখানে আমি অপনয়ন করেছি ওখানে বিয়োগ করতে হবে তাহলে একবারে স্মল আর বেরিয়ে যাবে বললাম তুমি কিছু টিপস তুমি বলো না আমার নিজের মধ্যে ওটা অপনয়ন বলতে চাইছিলাম আমি যে না না অপনয়ন না তুমি প্লাসও করতে পারো মাইনাসও করতে পারো তুই অপনয়নের কথাই তাহলে কথাই বলতে তাহলে ফাঁকা থাকবে হাজারটা কিছু করবো না ওখানে কিন্তু ইয়ে করতে হবে আচ্ছা এবার শোনো এখানে 13 14 15 16 ওগুলো করতে হবে এগুলো করতে হবে দেখা করে বলো ওই 13 14 15 16 17 করতে হবে না না করলেও চলবে স্কুল যোগাযোগ বুঝতে পারবো ওইকে মধ্যে দেবে অন্য দেবে না ওদের 16টা নিয়ে অঙ্ক
হ্যাঁ, আমি তো ওটাই জানি, এগুলো দেখে রাখতে বলে দেয় না। দাদা হ্যাঁ, 16টা স্যার দাগিয়ে রেখেছে এমনি এই অঙ্ক লিখছি বলছে আমি। স্যার। তাহলে 16টা করি হ্যাঁ। চাপ পাচ্ছি আর এগুলো দেয় না কেন বলো তো, এগুলো না ছবি দিয়ে অঙ্ক, ওই জন্য সাধারণত দেয় না। না 16টা তো ছবি দিয়ে নেই। আচ্ছা, টোকা হয়ে গেছে, মুছে 16টা করাই। এতক্ষণে একটা অঙ্ক হলো। 16 নম্বর প্রশ্ন, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো হিসাব করে লিখি, তাই না? যারা যারা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার বলি। প্রথমত সর্বপ্রথম কোশ্চেনে একটা কথা বলেছে যে একটা বৃত্তাকার মাঠ আছে। আচ্ছা বলো তো, বৃত্তাকার মাঠের কি বলে দিয়েছে? তাহলে ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো, তাই তো? তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে ব্যাসার্ধ 8 হলো। এবার বলেছে কি, বৃত্তাকার মাঠটির পরিলিখিত, পরিমাণে উপরে, পরিলিখিত মানে উপরের দিকে, ছবিটা এরকম হবে। কেটে বেরিয়ে গেল, আমার কাটার উচিত ছিল না, যাই হোক কেটে চালিয়ে পরিলিখিত বুঝতে পারলাম যে বৃত্তের চার সাইডে কি থাকবে, চতুর্ভুজ থাকবে, হলো। এটা হচ্ছে পরিলিখিত। তাহলে কোশ্চেনে বলেছে যে বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বার করি। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে রিয়া কি জানার প্রয়োজন হয়? বাহুর দৈর্ঘ্য। দেখো তো, বৃত্তের যেটা ব্যাস হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। দেখো এইখান থেকে এতটা যা দৈর্ঘ্য হবে, এইখান থেকে এতটা সেম দৈর্ঘ্য হবে। ফার্স্ট পাওয়া গেল। 2 নাম্বার, কোন বৃত্তের ভিতরে অন্তর্লিখিত মানে ভেতরে, ঠিক। তাহলে ভেতরে যদি একটা বর্গক্ষেত্র থাকে, ভেতরে যদি একটা বর্গক্ষেত্র থাকে, তাহলে বলতো কেন্দ্র থেকে এই বর্গক্ষেত্রের বাহুর মাপ কত? আর এর সমান না? বুঝতে পারছি না, তোমার ছবি আমার তাহলে দুটো ছবি আছে। অবশ্যই একটা অন্তর্লিখিত একটা পরিলিখিত না, এখানে বর্গক্ষেত্র। এতক্ষণ পরে বুঝতে পারলে? ইয়েস, বুঝতে আগে বুঝতে ভালো হতো না? আমার যেখানে আলাদা সূত্র লাগবে, এখানে আলাদা সূত্র লাগবে। না না, ত্রিভুজের সূত্র দিয়ে হবে। ওটাই তো বলছি। এই শোনো, কোশ্চেনে দুটো ছবির কথা বলা আছে। বলেছে, আচ্ছা শোন, এখানে যে দুটো বৃত্ত এঁকেছে ধরে নাও যে একই সাইজের, হ্যাঁ, বৃত্ত দুটো একই সাইজের, একটা ছোট একটা বড় হয়ে গেছে, দেখা গেল। আর বিষয়টা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার থেকে আমরা কার মান বার করতে পারবো? বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ, দেখেন বৃত্তের ব্যাসার্ধ যদি বার করতে পারি তাহলে বৃত্তের ব্যাসও বার করতে পারবো। আর বৃত্তের ব্যাসের সমান কি হবে? এর উপরে যে পরিলিখিত বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। একটা হয়ে গেল। আর 2 নম্বর, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এর ভেতরে বর্গক্ষেত্র আছে, তাহলে এর যে বর্গক্ষেত্রের এই কোণাগুলো দেখতে পাচ্ছ তো, পরিধিকে স্পর্শ করেছে না? তার মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হবে আর তো, তাহলে আর এর ডবল কত হচ্ছে? স্কয়ার মানে ব্যাসার্ধ, ব্যাস, মানে ব্যাস। দেখো তো, বৃত্তের যেটা ব্যাস সেটাই চতুর্ভুজের কোন অংশ? কর্ণ, ঠিক আছে। আচ্ছা, চতুর্ভুজ যদি বৃত্তের ভেতরে থাকা চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র হবে, তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। নিচে একটা ভূমি, এটা লম্ব, চতুর্ভুজ জানি, তো ওখান থেকে আমরা বার করতে পারবো। আপাতত আমরা প্রথমটা দিয়ে শুরু করবো। এইবার ধরি ছবি আঁকতে হবে, ছবি দুটোই আঁকতে হবে কি আমরা লেখো। পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের এই কথা না, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা বৃত্তের কোন অংশের মান বলে দিয়েছে? ক্ষেত্রফল। দেখো আমরা একটা ক্ষেত্রফল বার করেছি কত? পাই আর স্কয়ার। তাহলে এই পাই যে আর স্কয়ার আছে এটা কার সঙ্গে সমান হবে? যেটা যে ক্ষেত্রফলটা বইয়ে বলে দিয়েছে। আচ্ছা পায়ের মান কত?
22/7 তাহলে 22/7 আর স্কয়ার সমান সমান 154 22/7 এর সাইডে পুরো দিকে বাকি চিড়িয়াখানার মধ্যে আছে এই আর জায়গা বানাচ্ছিলাম বললাম যে এটা আমরা ক্ষেত্রফল বার করেছি আর এটা বইতে দেওয়া আছে তাহলে এইটাই এখানে বসিয়ে বলেছি এই দুটো কি হবে সমান ওখান থেকে আমরা r এর মান বার করি হ্যাঁ এই তো তাহলে বলতো 22/7 যদি এই দিকে চলে আসে কি আকারে যাবে 7/22 7/22 কারে উঠে যাবে সেটা তুমি জানো আমি কি উড়িয়ে দেবো 2 দিয়ে যাবে তো 2 দিয়ে কাটলে 11 এদিকে 7 কাটাকাটি করলে 7 বললাম তো যাবে তাহলে 8 সমান সমান আচ্ছা রাস করতে 7 গুণ 7 মানে 7 এর স্কয়ার হচ্ছে তো নাকি বা 8 সমান সমান রুট ওভার 7 গুণ 7 তাহলে বা 8 সমান সমান রুট ওভার 7 স্কয়ার বা 8 সমান সমান 7 ও তাহলে একটা জিনিস পাওয়া গেল সহজে কি r এর মান কত 7 এটা বন্ধ করে দাও কোশ্চেনে বলেছে যে ভালো করে শুনে নাও এই r এর মান কত পেলাম আমরা 7 কোশ্চেনে বলেছে যে বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল হিসাব করি তাহলে বর্গক্ষেত্রের মধ্যে বাহুর দৈর্ঘ্য আগে জানতে হবে দেখো তো বৃত্তের এই যে অংশটা এটা 7 এই সাইডের কত তাহলে টোটালটা কত 14 তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত এবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 গুণ 1 দেবো তাহলে 4 গুণ 14 কত হয় 56 হয়েছে হ্যাঁ 56 হ্যাঁ 4 জন 56 আচ্ছা আরেকটা বলেছি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র এই বাহু স্কয়ার বাহু স্কয়ার ঠিক তার মানে কি 14 স্কয়ার হবে হ্যাঁ করবো আমরা আছি করব আর কি। আচ্ছা 2 নাম্বার দেখো তাহলে এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে আছে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়ে গেল এবার অন্তর্লিখিত ক্ষেত্রে আসো আচ্ছা অন্তর্লিখিত ক্যালকুলেশন থাকো সেটা আগে লেখা শুরু অতএব বৃত্তটির ব্যাস ব্যাসার্ধ সমান সমান 7 সেন্টিমিটার বলো তো তৃষা তাহলে বৃত্তটির ব্যাস কত হবে ব্যাস এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ থেকে ব্যাস কি করে পাবো গোটা বর্গটির অর্ধেক হচ্ছে অর্ধেক বর্গ অর্ধেকটার মান এটা গোটার মান হচ্ছে 14 সেন্টিমিটার আচ্ছা এগুলো হলো আচ্ছা বৃত্তটির ব্যাস সমান কি হবে এর পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এটা কমা বাইরের পর বাইরের পর কম হবে ওটা 1 লাগছে বাইরের পরে তো সব কমাই থাকে জানো বাহ হ্যাঁ ঠিক আছে ওটা আবার ডবল কমা আচ্ছা তাহলে অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রে হাত চালিয়ে লেখো বসে থাকবো না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা বলো রিয়া বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে পরিলিখিত বর্গক্ষেত্র 14 সেন্টিমিটার এর হচ্ছে দুটো জিনিস বার করো পরিসীমার ক্ষেত্রে কুড়ি তো চোখের সমস্যা এইখান থেকে ওখানে হচ্ছে এই সাইডে বসলে অনেকটাই হয় কোন জায়গাটাই ওই শ্বাসের ওপর হয়তো মাথাটা না নাড়ি চালা কুড়ি তো তাও একটু চোখ খারাপ চোখ খারাপ হয়ে গেলে কি আর করবো পড়াশোনা করতে হবে চশমা লাগিয়ে পড়াশোনা আচ্ছা নাম লেখো ঠিক আছে এটাই বলে আরে এতদিন কি ছিল না তাহলে আজকে সমস্যা হচ্ছে আরে এই সাইডে এগিয়ে সমস্যা হয় ও আচ্ছা তো ও তো নতুন হচ্ছে এই আপনি আমি নাও কি করছিস তুই এগুলো নিয়ে যাও দেখেছি কি হ্যাঁ ঘুম এগারোটা আচ্ছা ঠিক আছে নাও আচ্ছা পুরোটা পিছিয়ে বসে একটু তাহলে অসুবিধা হবে না। আচ্ছা অতএব পিছিয়ে দেবো পিছিয়ে দাও অসুবিধা হবে না। পা
আসলে তো ফেলে দিও। পায়ে লাগিয়ে পায়ে লেগে। এই ও পুরো পুরো বেঁকে বেঁকে গেছে গেছে। কর ওটা নোট এই তো না পুরো এখন ঠিক আছে এবার। বোর্ড আসছে পুরোটা পুরো মুখ লাগছে না বোর্ড আছে। মুখ লাগবে নিচে আসছে না আর নিচে আসছে না নিচে আসছে না পুরো বোর্ড আসছে না নিচটা নিচটা আসছে না দাদা এই লেগো তো লেগো বউ না কাউলি গাড়ি কাউলি গাড়ি গেছে লোকজন হচ্ছে ভূমিকম্প হচ্ছে কারণ দেব টেনে বেরিয়ে দিয়েছে সব হ্যাঁ আমি হাত তুলে দিলাম ওখানে। তো নিচে দিয়ে নাম যতটা বেশি কম দিলাম। থাকবে তো নাকি এবার নড়ি দিবা ইচ্ছা হলে হাত মাত লেগে গেলে আমার কি দোষ বলো। আচ্ছা এরপরে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা বলো পরিতা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হ্যাঁ 4 গুণ বাহু আর ঠিকই আছে আচ্ছা 4 4 16 6 হলো 1 56 এবং এটা সিবি না এবং ক্ষেত্রফল সমান সমান আচ্ছা বাহু স্কয়ার দেব আর গড়াই কোনদে কোনদে দাদা তুমি ইমা আমি আমি চুপচাপ আছি আমার নাম তুলে অনুযায়ী বসাতে হবে টেলিভিশন না তার ধরে রাখো এইখানে বসাবা নতুন প্যান মুছে না দিলে বসবো না। হ্যাঁ নতুন প্যান আর মুছে না দিলে বসবো না। ওর বসার উপায় আছে এই জায়গাটা আরে জায়গা জায়গা হ্যাঁ চালানো যাবে তো চলছে বুঝবি কি চালানো জায়গাটা? কাশিত লাগছে আরে হ্যাঁ পরে পড়েছি। কাল কখন ওরে তো ফ্যানই চলছে না। শুয়ে মেরে দেবো। ওই বাড়ি যা বাড়ি যা হ্যাঁ এত করে শুয়ে শুয়ে ব্লাউজ বিক্রি করে শাশুড়ি দিল। এই বাড়ি যা বাড়ি যা একটু হচ্ছে ভিডিও জানলি? আমাদের ফ্যানের জন্য খুব দেখতে এই গড়াই গড়াই এই মাঝখানে বসো। হবে না। তো কালকে আছে গল্প তাহলে কিন্তু মুখে আওয়াজ করবো না দেখতে সবাই মেয়েদের মধ্যে আসতে চোদ্দ স্কোয়ার মানে কত 6 আচ্ছা তাহলে দেখো পরিলিখিত যে বর্গক্ষেত্র ছিল তার পরিসীমা বার করেছি তার ক্ষেত্রফল বার করেছি এবার বলেছি কি অন্তর্লিখিত বর্গক্ষেত্র আচ্ছা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের হিসাবটা একটু আলাদা এই যে বৃত্তের কেন্দ্র বলো দেখো বৃত্তের এটা হচ্ছে অর্ধেক ব্যাসার্ধ আচ্ছা এটা ব্যাসার্ধ আর এদিকে ব্যাসার্ধ তাহলে এই পুরো যে ব্যাস হয়েছে যদি আমরা এবি দিয়ে লিখি তাহলে এবিটা বলো তো বর্গক্ষেত্রের কোন অংশ কর্ণ কর্ণ তাহলে কর্ণ থেকে আমাকে কি বার করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কর্ণ থেকে তাহলে আমরা কি পেব যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কথা বলো না হ্যাঁ মেয়ে দেখো সামনে বসে কর্ণ সমান সমান 14 সেন্টিমিটার তোমাদের গল্প কি শেষ হচ্ছে না 14 সেন্টিমিটার আচ্ছা এখানে লিখো ধরি অন্তর্লিখিত আটটা ধরবা আর না এইখানকার যে বাহু দৈর্ঘ্য সেটা আমাকে ধরে নিতে হবে আপনারা বেরোবে ধরি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1 সেন্টিমিটার অতএব এর কর্ণ সমান সমান আচ্ছা
আমরা এখানে কর্ণ সূত্র কারোর আসবে মনে নেই? কর্ণ সূত্র মনে চলে আসে করি। হ্যাঁ কর্ণ ছিল তো সূত্র ছিল। লিখেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কর্ণ নিয়ে হিসাব করব না, আমরা হিসাব করব যে অতিভুজ হিসাবে। এই বাহুটা হিসাব মতো দেখুন এই যে ত্রিভুজ আছে এটা সমকোণ, তাই তো? তাহলে অতিভুজ, তাহলে অতিভুজ সমান সূত্র কি ছিল? অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস সেমি স্কয়ার। দুটো বার ওই তো রুট ওভার তো তুমি দিয়ে রেখেছো, এবার কি বলবো? আমরা না অতিভুজ বার করছি, অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহু। আর বড় বাহু বার করতে গেলে মাইনাস হবে। তো ত্রিভুজের এই হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে হচ্ছে দুটি বাহুর স্কয়ারের যোগফল। তাহলে কত না x স্কয়ার প্লাস x স্কয়ার। দাদা যেটা বেরোবে x প্লাস x হিসেবে বার করব। মানে হচ্ছে বেরোবে তাহলে x টা বেরিয়ে আসবে, তাহলে কি x √2 সেন্টিমিটার। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমরা দেখো কর্ণ বার করেছি x √2 আর আমাদের ক্যালকুলেশনে কর্ণ বেরিয়েছে 14। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করব, সমান করতে হবে। সমান করব। দেখো এটা কর্ণ আর এটা বাহু, কি মনে হচ্ছে? ওটাই বলছি, কর্ণ তো বড় বড়, এবার ওইগুলোকে সমান করতে হবে। অতএব প্রশ্ন অনুসারে আবার তো সমস্যা নেই। এবার আমি একজনকে বাড়ি পাঠাবো। এবার গল্প নিজেদের খেয়াল খুশি মতো করতে হবে। x √2 সমান সমান 14, হ্যাঁ তাহলে ওই x তো থাকলো, √2 যদি ওইদিকে পাঠিয়ে দিলে বাই আকারে যাবে 14 বাই √2, তাই না? এখন √2 কাটার কেউ নেই, 14 মানে কত গুণ কত লেখা যায়? 7 গুণ 2 7 গুণ 2 নিচে √2 বা x সমান সমান 2 মানে 2 কে আমরা √2 আকারে প্রকাশ করতে পারবো কি করে? √2 গুণ √2, 2 মানে √2 গুণ √2। তাহলে একটা √2 নিচে আছে, এটা একটাকে কেটে দেবে। তাহলে x এর মান কত বের হলো? 7। তাই আরো কঠিন হয়ে গেল দাদা, কত কঠিন মানে অঙ্কটা আরো কঠিন হয়ে গেল। অঙ্ক কঠিন হবে কেন? বেশি প্যাসাল হয়ে গেছে মনে হচ্ছে। বেশি কিছু হচ্ছে। আচ্ছা একটা কাজ করো, হিসাব হয়ে গেল। তোমরা এইগুলো 14 কাটতে হবে না, পরে স্কোয়ার করবো, কেটে যাবে। তাহলে এখানে করে দাও। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ওটা কেটে দিলে গেল দাদা। বাহু দৈর্ঘ্য লাইন কাটতে হবে। 14 বাই √2 সেন্টিমিটার। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা অন্তর্লিখিত বর্গক্ষেত্র বাহু দৈর্ঘ্য স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য আছে বাহু স্কয়ার লিখি বর্গ সেন্টিমিটার। এদিকটা হয়েছে? সমান সমান। আচ্ছা বাহুর মাপ হচ্ছে 14 বাই √2 তার স্কয়ার বর্গ সেন্টিমিটার। 14 স্কয়ার মানে এটাকে বার করেছি 196, √2 স্কয়ার মানে 2, কাটাকাটি করো 8 8, তাহলে 88 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এখানে আমরা কি বার করলাম? এখন ক্ষেত্রফল বার করেছি, তাহলে লিখবো পরিসীমা। এতে কি আমাদের পরিসীমার ক্ষেত্রফল দুটোই। তাই এটাই তো শেষ। পরিসীমার সূত্র কি চার গুণ বর্গ বাহু, ক্ষেত্রে? হ্যাঁ তাই তো? আচ্ছা 4 গুণ বাহু মানে 88 14 বাই √2, সে একই হলো। এখন তুমি বলবে আকারটা করলে ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, 4 তো 4 এর মধ্যে থাক, 14 মানে 7 গুণ 2 লিখি। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, কোনটা ভুল আছে? কষ্ট
হবে। সামান্য এক পেজ অঙ্ক না করতে হলে অঙ্ক শিখতে হবে। 3 পেজ হয়ে গেল আর বলতে 1 পেজ। এবার 2 লাইনে চল 2 পেজ তুমি কেটে চল। ও আসলে 2 ছিল তো 2 কে ভেঙে রুট 2 করা হয়েছে। বুঝতে পেরেছো? রুট 2 আর রুট 2 কেটে গেল, তাহলে হলো কত? 28 রুট 2 উত্তরে কত আছে? কত এটা 13 56 বর্গ সেমি আর অনেকগুলো আছে, চারটে উত্তর থাকবে। 13 রকম বলি এটা হচ্ছে 16 পরিবৃত্ত 56 সেমি 196 বর্গ সেমি আর অন্তর্বৃত্ত 28 রুট 2 সেমি আর 98 বর্গ সেমি। হ্যাঁ ঠিকই আছে। 98 বর্গ সেমি কত? 98 আমাদের ভাগে ভুল হয়েছে। এই দেখো 19 এর জন্য তাহলে 9 2 18 কে এতক্ষণ কোথায় ছিলে? আমি তো বললাম উত্তর মেলাবো। এই চল হয়ে গেছে হ্যাঁ আমরা ভুল অনেক কষ্ট। এবার কি অন্য উঠে যাব না আজকে ভৌত বিজ্ঞান পড়ানোর কথা ভৌত বিজ্ঞান 8 ঘন্টায় পড়ানো হয়। তাহলে কষ্ট নিতে হবে না ভৌত বিজ্ঞানে ফেল করব ওদের কি শুরু করে বাবা। না আমি শুভেচ্ছা রইল। 8 ঘন্টায় ভৌত বিজ্ঞান হবে না, শুধু বলে লাভ নেই। আগে আজকে অঙ্কটা যে কটা হয় করি, পরের দিন বড় করে ভৌত বিজ্ঞান। কলকাতা তারপরে ঠিক আছে। তোমার বাড়িতে সিলাগ্রাম হচ্ছে অন্য কোনো করে তরকার দিদি ওই সকালে কি বাজে করছিল হ্যাঁ তাই তো দুটো ব্যাগ নিয়ে আরে বাজারে গেছিলাম ব্যাগ সেলাই করতে, ব্যাগের দোকান খুলে আমার লাগে তো আবার ঘুরে চলে এলাম। বাজারে আমি রাখতে বলেছি, তখন কেউ থাকে না, দোকান বন্ধ করে থাকে। যাতে কম খাই কোনো চাপ নেই। বুঝতে পারলাম? তো মাছ বাজার কি সেই সময় যাও? না আমি ওই মাছ বাজার মাছ কিনে নিয়ে আসবে মাছ মাঝে দাঁড়াবো। বলে যে মাছ বাজার সাদা করে আমি করি। হয়তো ভাই তোমাকে করতে হবে আরে আমি ওই জন্যই তো বলছি, ওইটা একবার গুছিয়ে রাখবো। পোল্ট্রি ফার্ম বানাবে বিপ্লব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? কি মানে সূত্রটাই বলেছে ঠিকই, কিন্তু অন্য জিনিস। মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রে পাইটাই হয় না, বর্গক্ষেত্র মানে বৃত্ত না, চারটে বাহু ধরুন। হ্যাঁ বাউস পায় কি হলো বিপ্লব তো চোখেই বলছে না। ও বিপ্লব তো বিট্টু তো। আচ্ছা ও করছে কি ওখানে? দেখতে পাচ্ছে খাতা দাও, এই কি করছো? না বলেই হয়। ও শেষ রাজে টাটা বাই বাই এবার শেষ। আগেগুলো দেখো আগেগুলো করেছে নাকি দুই নম্বরে এত ছোট হয়েছে? কি আগেগুলো 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 মানে পাশে ছোট লাগছে ওটা কি 17 নম্বর প্রশ্ন। এই না 18 নম্বর। পড়ি পড়ি সে আমি বিক্রি করেছি ধরো মার স্কেল ব্যাগে ঢুকে রাখো ব্যাগে। কার স্কেল ওটা? আমি আছি বাইরে দিবি আমি জলদি দিবি আচ্ছা দ্বন্দ্ব পড়ে হবে। 18 নম্বর কোশ্চেন দেখো। লিনা কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। 18 নম্বর কোশ্চেন। লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। এটা ধাতু না সোনা লোহা মেলা থেকে তো সোনার টিন মেলা। সরেক মাত্রা আচ্ছা জোরজি অনেক মাল চারটা ওইটা। দোকান খুলে দেবা আচ্ছা বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি। আচ্ছা ভালো করে দেখবা। লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28
সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি? সেটা হচ্ছে যে এখানে তাহলে বালাটা দেখতে কেমন হয়? তাই বলো? না, বালা বলি হবে। ব্যাপারটা হচ্ছে যে ঝাঁটা আসলে সবাই দেখছে ঝাঁটায় কথা না ঝাঁটা দেখেছো তো? ওই যে ঝাঁটাতে দেখবে যে একটা ওই লোহার বের মতো বড় থাকে না, ওই স্ট্রাকচারটার ক্ষেত্রে অন্তর্বৃত্ত আর বহির্বৃত্তের ব্যাস কিন্তু আমরা পাবো না। কারণ কি? ওই স্ট্রাকচারটা কেমন হয়? খাতা যদি এই যে ভালো করে দেখুন, ওই স্ট্রাকচারটা এরকম হয়, তাই তো? যদি এরকম একটা বালা হয় তাহলে এখানে দেখো একদম পেপারের মতো না, অন্তর্বৃত্ত বহির্বৃত্ত কিছু বুঝতে পারবো? পারবো না। চওড়া হয়ে গেল না বালাটা যদি এটা ঝাঁটার জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার শোন, এবার যদি মালাটা এরকম হয় কথা না হয় কত বড় করে আঁকছি, এত বড় যদিও হয় না, যদি বালাটা এই স্ট্রাকচারে হয় মানে হচ্ছে এই শোন মানে হচ্ছে বালাটা হিসেব মতো হাতের উপরে এরকম ভাবে দাঁড়িয়ে আমরা হাতে নেই কিছু যে দেখাবো মটিন দিয়ে বলে হবে। ঘষে আছে বাজার নাও ঘোষের বালা কই দেখি ভুট্টা তারপর কিছু নিয়ে মস্তান মারা মস্তান আচ্ছা এই শোন মটিন দেখতে পাচ্ছ তো? ও হবে না দাদা, পুরো না এটা। এখানে হাত বলে যাচ্ছে যে তাহলে মটিনে যদি এটা বৃত্ত হয় দেখো ভেতরের ব্যাসার বাইরে ব্যাস বুঝতে হচ্ছে দাঁড়িয়ে থাকবে মটিন। হাত দিয়ে দেখো হাতে দেখো ঢুকে দাও। কি হয়েছে? আমি এই ছেলেদের হাতে আমি বালা দেখেছি ওরকম। এই যে স্ট্রাকচার দেখাচ্ছে এই স্ট্রাকচারই এরকম হয়। তোমরা মেলায় ওর বালা তো মানে বৃত্তাকার রাউন্ড মস্তান মারা ঠিক আছে ওই তো হয়ে গেল। ওই তো হয়ে গেছে। একবার চাপ মারো। হ্যাঁ থাক বুঝে পড়ো। তোমার তালা খুলে এডিট করে এই হলো তাহলে এই মোটামুটি বালাটা বুঝতে পেরেছো? ওদের লেখা বোঝা যাচ্ছে না কিন্তু সব বোঝা যাচ্ছে। কিচ্ছু বোঝাচ্ছে না কিচ্ছু না একবার কালো হচ্ছে আবার সাদা হচ্ছে কালো হচ্ছে সাদা হচ্ছে এদের জ্বালায় তো হার্টবিট যাচ্ছে কি কি হয়েছে? বাবা নাড়ি দিল দেখেছো কই না হয়েছে খুব হয়েছে। সেটা আমরা তালা খুলতেই বললাম কেন আমরা তালা বন্ধ করলাম আচ্ছা এবার শুনো, কোশ্চেনে বলে দিয়েছে যে বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে, মানে এই যে অংশটা আছে এই অংশটা যে ধাতু দিয়ে তৈরি সেই ধাতু আছে কত 269.5 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার বলছে বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ভালো করে শুনবা, কোশ্চেনে বলে দিয়েছে কি বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে 28 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। গরম লাগছে গরম গরম সেটা ভালো। খায় গেলে অঙ্গ তাহলে লেখা শুরু করে দিই। দেখো ধরি, আচ্ছা বালাটিতে দেখো বহির্ব্যাস মানে ভেতর থেকে একদম বাইরের এ বিন্দু পর্যন্ত যদি ওএ হয় এটার মাপ কিন্তু 28 বলতে কিন্তু বলে দিয়েছে, কিন্তু ভেতরে যদি এটা ও বি হয় ও বির মাপ কিন্তু আমরা জানি না, তাই ধরে নেবো আর ছবি আঁকবো অবশ্যই বড় করে আঁকবো। ধরি বালাটির কি বলো যত পর্যন্ত হবে 4.5 পর্যন্ত আর আধ ঘন্টায় না হয়েছে তো কিন্তু দাদা তোমার ফিজিক্যাল সায়েন্স। আধ ঘন্টায় হবে। আরে হবে হবে বালাটির বহির্ব্যাস তুমি থরি কি পুরো বই পড়াবা নাকি না না একদমই না। তাহলে কি নাম কত বেশি আচ্ছা বহির্ব্যাস কত হলো 28। ও আচ্ছা এখানে বহির্ব্যাস বলেছে, ভালো করে দেখবা কথাটা কি লেখা আছে বহির্ব্যাস। আমাদের বৃত্তের সকল কিছু কি দিয়ে হয় ব্যাসার্ধ দিয়ে হয়, তাহলে কি লিখবো অতএব বালাটির বহির্ব্যাসার্ধ বহির কি ভালো করে বানান দেও তো একদিন বানান দেও বড় হয় ভালো করে দেখো ভয়টা বসছে হয় না। আচ্ছা বালাটির বহির্ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ অতএব ব্যাসার্ধ 3 থ্যাংক গড দেখ চাপ মারো তো চাপ তো মেরেই কিছু ই কালো মাছটাকে ফর্সা অরিজিনাল কালো লাগছে খুলেছে
আর মারবো? ঠিক আছে মারবো। না না আবার খুলতে হবে। ঠিক আছে উঠ! ফোন খারাপ নাকি কি করে? না হয়ে গেছে। ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার অত কথা না। বুঝাচ্ছে তো এখন শিখি। ঠিক আছে ও লোক এটা করে দিয়ে যাও না নিজে এক পাই তো আসতে হয় আর আজকে এটা কেমন ভাবে বসছে ঠিক করেছে না মাস্টার। তুমি আগে দেখবা। ঠিকই তো আছে হ্যাঁ, অশিক্ষিত। আরো জায়গা আজ ঠিক আছে ওটাকে একটা ব্যবস্থা মাইকটা আসুক ওই সব কোন ফেলে দাও চুমকি মানে কি? চুম কিংবা চুম। তোমার গলায় বলে এই শোনো ব্যাসার্ধ তাহলে কত পেলাম 14 তাহলে অতএব বহির ব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল সমান পাই 14 স্কয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা 14 স্কয়ার কত হয় বলো তো? ও 14 স্কয়ার 100 পাই ইন্টু 196 বর্গ সেন্টিমিটার। আচ্ছা দেখো তো ভিতরের যে অন্তর ব্যাসার্ধ সেটা কি আমরা জানি? জানি না, সেটাকে আমরা আর ধরে নেবো। অতএব না ধরি পরে বাড়ি যাবা? যাও একবারই যাবো যাও তাহলে বলবো না ধরি বালাটি তাদের রেপ হবে কি হবে না এই যে বয়রে কবে বললো রেপ হবে কি বলে বাইরে হবে আজকাল শব্দটা নেই সবাই খুব পরিচিত। ভালো করে বল হ্যাঁ ও ঠিকই বলেছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। পুরোপুরি কথা বলে না আজকে কথা বল আবার কোটা হবে আর কি করে একটা তো হয়ে গেছে দুটো হয়েছে ওরে কি ধরনের মানুষ গো? এদের বলে দেওয়া দরকার। আমি বললাম বুঝতে পারি এরা হাসাহাসি করে পরে বুঝতে পারলাম যে এই ওইখানে একটা রেপ আছে আবার ওইখানে একটা রেপ আছে আচ্ছা ঠিক আছে আর বলতো আচ্ছা আর তাই বললাম রেপ আরে ওই তো ব্যাসার্ধ ওই ব্যাসার্ধ ওই ব্যাসার্ধ দাও দেখি তো ওটা কি করবে আমাদের আমি এই ছোট তাহলে বালাটি অন্য নিজের মতো ব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল আচ্ছা এবার শোনো দেখো আমরা বার করেছি যে বালাটির বহির ব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 196। আমরা বার করেছি যে বালাটির অন্তর ব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বহির ব্যাসার্ধ মানে সম্পূর্ণটা থেকে যদি ভিতরটা বাদ দিয়ে দিলে পাবো কি বালাতে কতটা ধাতু আছে তার ক্ষেত্রফল। অতএব প্রশ্ন অনুসারে পাই ইন্টু 196 মাইনাস পাই ইন্টু স্মল আর স্কয়ার ইকুয়াল টু কত বলেছে ক্ষেত্রফল 269.5 269.5 এখানে কমন নেব হচ্ছে পাই তাহলে 196 মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 296.5 বড় তো পড়ি দাও বুঝতে পেরেছি। এখানে যদি দশমিক ছিল তাহলে কত হয় কত হবে হতেই পারে। আচ্ছা এদিকে পায়ের মান হচ্ছে 22/7 এদিকে 14 স্কয়ার 96 হয় না 140 আর 56 তাহলে 2695/10 এবার হচ্ছে 22/7
থাকবে 5 দিয়ে কাটলে 2 5 দিয়ে কাটলে 4 ভাজা 20 5 রং 45 এটা পাও 196 মাইনাস r স্কয়ার সমান সমান আচ্ছা 49 কে 7 দিয়ে গুণ করলে কত হবে 7 হবে। তবে 5 7 35 7 3 4 আচ্ছা 7 নাম 65 হাজার 6 28 আর 6 আচ্ছা এবার হচ্ছে 196 এর দিকে প্লাস আকারে আছে ওদিকে যাবে মাইনাস আকারে মাইনাস r স্কয়ার সমান 3 4 3 বাই 4 মাইনাস 196 তারপর r স্কয়ার সমান নিচে হলো 4 3 4 3 থাকলে এখানে মাইনাস আচ্ছা 196 কে 4 দিয়ে গুণ করব তার মানে কি 800 থেকে 16 বাদ করে হচ্ছে হ্যাঁ আর এর সামনে মাইনাস খাবো পরে উঠবে 800 থেকে 16 বাদ 90 আমার তো মনে হচ্ছে না বুঝবে 7 8 4 থেকে 3 4 3 বাদ দেবো কিন্তু চিহ্ন কিন্তু মাইনাসই হবে হ্যাঁ 3 4 3 1 4 4 4 আচ্ছা তার আগে থাকবে মাইনাস দুদিকে মাইনাস দিতে হলে মাইনাস গুলো কেটে যাবে 4 4 1 কত স্কয়ার করলে পাওয়া যায় কার মুখস্থ আছে 4 4 1 কত বুঝলাম আমি তো জানি নাকি 30 এর মধ্যে আছে 7 7 49 দেখো 400 এর উপরে 21 তে 100 20 গুণিতে 400 400 আচ্ছা তোমার যে সেটটা খুব ভালো প্রমোশন কেটে যাচ্ছে। আচ্ছা বা 8 তাহলে দিকে 800 টাকা দিয়ে দুধ চলে আসবে না বা 8 সমান উল্টো ভাগ আচ্ছা 21 বাই 2 তার কি হবে স্কয়ার এটা কোন হলো তাহলে হলো 21 বাই 2 ঠিক বলেছো বা 8 সমান সমান আচ্ছা 21 বাই 2 দশমিকে নিয়ে গেলে কত হবে 10.5 কত আপাতত আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে তাহলে তুমি করে নাও তারপরে দেখছি হ্যাঁ বলো হ্যাঁ কি তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে ভাগ শেখানো হয়েছে এই পদ্ধতিতে শেখানো হয়েছে কিন্তু এই জায়গাটার ব্যাখ্যা নেই তোমাদের সিলেবাসে কি হবে ওই যে আচ্ছা 21 থাকবে তাহলে একবার দেখে বসে ঠিক আছে তো 21 হবে কিন্তু আচ্ছা এখানে বলছে শুনো না কোশ্চেনে কি বলেছে যে কোশ্চেনে বলেছে অন্তর ব্যাসের দৈর্ঘ্য আমরা আর কাকে ধরি ব্যাসের দৈর্ঘ্য ধরি ব্যাসের ডবল ব্যাস তাহলে আমরা এখানে 21 বাই 2 রাখবো দশমিক নিয়ে যাব হ্যাঁ এই দুটো লিখেছি আর কি লিখবো অতএব অন্তর ব্যাসার্ধ সমান 21 বাই 2 সেন্টিমিটার অতএব অন্তর ব্যাস বলো তো সঞ্চারী অন্তর ব্যাস ধরে বার করবো ব্যাসার্ধ আছে তাই কত দিয়ে গুণ করবো এর হলো 21 সেন্টিমিটার শান্তি না এখন আমরা মানব দিকে আসছি ব্যাসার্ধ লিখেছি নাকি ও রেপ দিতে হবে না এরকম নাম শুনে জিজ্ঞাসা যেন হেসে পেলো না আরে মেয়ে মানুষের আসছে ও বুঝিয়ে দিচ্ছে জানো। সবাই সবকিছু বোঝে হ্যাঁ, না ভুলে বুঝে রেখেছে বৌদি। না বুঝে অভিমান করো না। না বুঝে অভিনয় করে কোনো লাভ নেই। হ্যাঁ বুঝে অভিনয় করো না বুঝে আমরা বুঝিও না। তাহলে আমরা এতদিন পরিবার বাঙালি সকলে বিশাল কথা এতদিন তো আমরা বিশাল কথা দিয়েছি বিশাল ওই রিয়া বললো বিশাল কোনো দিয়ে
দাও ওইটা চাইছি না দিও। ওইটা কি দাদা? ওইটা কুড়টা ওইটা সেইটা। সেইটা সেইটা এই কামড়ে আচ্ছা বলো তো কঙ্কনা কটা অঙ্ক আছে? তিনটে তো 4:30 হয়ে গেছে। 4:30 থেকে অনেক অ্যাসিস্ট্যান্ট পরের দিকে রাত দিকে কর। শুনে নাও, এই যে এই পর্যন্ত বৃত্তের মধ্যে আমরা কিন্তু ত্রিভুজ দিয়ে কোনো অঙ্ক আগামী ক্লাসে কিন্তু বৃত্তের মধ্যে ত্রিভুজ দিয়ে অঙ্ক আছে। যে সূত্রকটা লেখানো আছে সেই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে আসবে। হ্যাঁ হ্যাঁ না পারলে মুখস্থ করাবো। তোমার ওই যে ওইখানে রাখো ওইখানে রাখো তুমি অনেক করেছো দূর করিয়ে 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 বলে পাবে তো হয়ে যাবে পা হাত দিয়ে ঠিক আছে দেখি। এই দেখো ভালো করে। আচ্ছা এবারে যদি বাড়ি কাজ ও ওরা ছুটি তাহলে হ্যাঁ বাড়ি চলে যাও। না না আমার নানা বলছো ছুটি দিলে বাড়ি যাচ্ছে না। বাড়ি যাও ছুটি ঠিক আছে আজকে না অঙ্ক আছে বলছি চিন্তাও তাহলে যাও। আরে ও শুনিছে দেখে নাও বাড়ি কাছে কি নিচ্ছি। এই আমরা এই পরে শুরু করব ওই ওদের সাথে কি জানা তোর ছুটি বললাম তুই আমার যে 10 থেকে 12 আর 16 18 প্র্যাকটিস করবা। 10 টা আগে ছিল হ্যাঁ বলো। 10 টা আগে 11 থেকে হবে 10 তো হয়ে গেছে, যখন করতে দেবো বললাম তো হাত উঠলো না কেন? এখনো পারবো তাই মানে যে কোশ্চেনগুলো তাকে বললাম আর প্রতিবাদ করছে অন্য লোকজন। কি করে হবে? চলো ছুটি। তাহলে পরে দিন সবার হাত উঠে কিনা। যদি না ওঠে তাহলে আবার বলো তারপর কি করবো এখনো ছুটি হয়নি তাই না? ভৌত বিজ্ঞান কিছু আছে দেখতে হবে না হবে না। শব্দ ছিল আরো দুটো ছিল। আচ্ছা তোমাদের অধ্যায় 4 কি হয়েছিল প্রথম পরীক্ষায়? নাম বলতে হবে আচ্ছা তাহলে আজকে হচ্ছে জল পড়ায়। চল আর অধ্যায় এই অধ্যায়টা পুরো অধ্যায়টা এই অধ্যায়টা না এই বইটা আরে একদম 11 পেজ নিয়ে কি আছে দেখি। দাদা ও দাদা তারপরে পাঠাবে তো হ্যাঁ বলো। ওই বিস্কুটের কি কথা ওটা করা ওটা সহজ আর জল অনেকখানি বড় এই না না এটা আইতো হয় জলে আছে জল জল কেন হবে না ওটা ওখানে একটু যুগে দিয়ে দেখানো আছে দেখো প্র্যাকটিক্যাল। জলে আচ্ছা আচ্ছা যখন কোশ্চেন করতে বলবো কোশ্চেন করে শুনে না। জলের ভূমিকা বলতে জীবনে জলের ভূমিকা বলো ইয়াসিন। সারাদিনে জল দিয়ে কি কাজ করেছো? সকাল থেকে একটা কাজ বলো ভালো কাজ। জল খেয়েছো আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার জল অপচয়। এই তুমি বাড়ি যাবো যাও বাড়ি চলে যাও। আচ্ছা 2 নাম্বার শরীরের মধ্যে জল কি কাজ করে? খাদ্য মানে ওই পরিস্থিতি খাদ্য পরিপাকে সাহায্য করে ঠিক এটা বহন করে বহন করে। আচ্ছা 3 নাম্বার উদ্ভিদ দেহে বীজ যখন অঙ্কুরিত হবে জল ছাড়া অঙ্কুরিত হতে অঙ্কুরোদ্গমে সাহায্য করে।
আচ্ছা 3 নাম্বার হচ্ছে মানুষের পানের জন্য, জামা কাপড়, বাসনপত্র ধোয়ার জন্য এবং শিল্পক্ষেত্রে বাসনপত্র, জামা কাপড়। আচ্ছা এরপরে হচ্ছে যে পুকুরে, হ্রদে এবং নদীতে অসংখ্য জলজ প্রাণী উদ্ভিদ বসবাস করে। আর জলের অপর নাম তাই বলা হয় কি জীবন। ব্যাখ্যা করো কেন? হ্যাঁ ব্যাখ্যা করো কেন? পরের দিন পড়েছে, পরের দিন একবার চ্যাপ্টারে বসুন। আচ্ছা জলের গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম, তাহলে জলের, হ্যাঁ মুখস্থ করে দেবো, আমি দাগিয়ে দেবো, মুখস্থ করে দেবো। শোনো, জলের গুরুত্বপূর্ণ ভৌত ধর্মের মধ্যে সবার প্রথমে আছে জলের আপেক্ষিক তাপ। পৃথিবীতে যত রকম ধাতু অধাতু যা কিছু আছে সব থেকে বেশি আপেক্ষিক তাপ কার? জল। আপেক্ষিক তাপ বিষয়টা কেমন? আপেক্ষিক তাপ বিষয়টা কেমন কার মনে আছে? আপেক্ষিক তাপ বলতে কোনো কিছু সাপেক্ষে যেটা, কোনো কিছু সাপেক্ষে জল বেশি তাপ গ্রহণ করে এবং বেশি তাপ বর্জন করে। ঠিক। আচ্ছা এর মানটা মনে করে রাখবো 42,000 জুল রাখতেও পার। পারে। হ্যাঁ মানে অন্য কিছু থেকে মানে বেশিক্ষণ ধরে তাপ রাখতেও পারে। -1 আচ্ছা এরপরে সেক দেওয়ার জন্য হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা হয় কেন? হট ওয়াটার ব্যাগ কে কে দেখেছো? হট ওয়াটার ব্যাগ, হ্যাঁ হ্যাঁ দেখছি রবারের বড় বড় রবারের ব্যাগের হ্যাঁ। মধ্যে কি করা হয়? জল গরম জল পুড়ে সেক দিচ্ছি। আরে সব জানি আচ্ছা এরপরে যে কারখানার তপ্ত যন্ত্রপাতিকে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয় কেন? কারণ জল যত তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, যত থেকে লিন তাপ গ্রহণ করবে, যত তাড়াতাড়ি ঠান্ডা হিসেবে গাড়ি রেডিয়েটরে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা হিমাঙ্ক স্ফুটনাঙ্ক বলো কঙ্কনা, জল কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে? লম্বা 100 ডিগ্রি আর 2000 কেলভিন। কিন্তু এখানে বলার আগে 9 এ পড়ছে, বলতে হবে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ আলাদা হলে জল ফুটবে কোনো টেম্পারেচার। যেমন তোমাদের সিরিঞ্জের মধ্যে জল ফুটিয়ে আমি দেখিয়েছিলাম একসময়। সিরিঞ্জের মধ্যে দেখা দরকার মানে এখন দেখা যাচ্ছে সেটা আমি জানি না। না, এই সিরিজের নিচে আগুন জ্বালিয়ে তবে ভরে তারপরে এয়ারটাইট এয়ারটাইট করলে যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় তখন অল্প তাপমাত্রায় জল। আর এবার হচ্ছে কৈশিক ক্রিয়া। আচ্ছা কৈশিক ক্রিয়া বলতে কেমন বোঝায় বলতো? তুলি দেখেছো, রং তুলি। তাহলে রং তুলি যখন দেখবে জলে চোবাবা চারিদিকে ছড়িয়ে যায়, বা যারা মহিলাগণ যদি পুকুরে ডুব মেরে থাকো, জলে ডুব মারলে চুল চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু যেই ওঠো একটা জায়গায় গুটিয়ে যায়। কেন? ওরা সে তুলি সম্পর্ক হ্যাঁ বলো। ওরা সে তুলি সম্পর্ক আচ্ছা এই ঘটনাটা ঘটে জলের খ্রিস্টটান ধর্মের জন্য, ঠিক না? আচ্ছা কোনোদিন সরু পাইপ, কাচের পাইপ হতে পারে, স্ট্র হতে পারে, 1 গ্লাস জল নেবা, 1 গ্লাস জল নিয়ে একটা সরু পাইপ দেবো। এটা সরু দাদা বলছি ভালো করে শুনে নাও, আমি তো দেখাবো এইটুকুই না। আচ্ছা নেওয়ার পর দেখবে মনে করো এই গ্লাসের মধ্যে এতটা জল আছে, তুমি পাইপ ডোবালে, তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে যে পাইপের ভেতরে জল একটুখানি উপরে আছে। কেন হ্যাঁ, এটাকে বলা হয় কি জলের কৈশিক ক্রিয়া। বুঝতে পারলাম না, জানি হ্যাঁ এটা কৈশিক ক্রিয়ার উদাহরণ, ধর্ম একটা জলের, বুঝতে পেরেছো? অথবা একটা কাজ করতে পারো, এই পাটকাঠি যদি পাও, পাটকাঠি নিয়ে জলের মধ্যে নাড়াবা, এবারে আস্তে আস্তে পাটকাঠির উপর দিয়ে জল বেরোচ্ছে। কেন হ্যাঁ কৈশিক ক্রিয়া না, জল অত একটুখানি উপরেই থাকে, এবার হয় কি যে নাড়া দাও এটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে বহুমণ্ডলীয় আচ্ছা ঠিক আছে বহুমুখী বা সার্বজনীন দ্রাবক হিসেবে। আচ্ছা বহুমুখী সার্বজনীন দ্রাবক মানে দ্রাবক মানে কি? যেমন দ্রবীভূত হয়, যেমন হচ্ছে বাড়ির যে দেওয়াল রং যেগুলো হয় সেগুলি কি হয় জলের মধ্যে দ্রবীভূত করা হয়, তাই না? তোমরা যে রং ছবি আঁকো, যে ছবিগুলো আঁকো জল রং, তাই তো ওয়াটার কালার। আচ্ছা এছাড়াও বিভিন্ন যৌগ, আয়নীয় যৌগের উদাহরণ একটা সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে দ্রবীভূত হয়, সকল প্রকার অ্যাসিড জলের মধ্যে দ্রবীভূত হয়। যদি জলের মধ্যে খাদ্য খাবার দ্রবীভূত না হতো আমরা খেতে পারতাম। আচ্ছা এই জন্য জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক বা বহুমুখী দ্রাবক। এটা হচ্ছে পানীয় জল। আচ্ছা পৃথিবীতে আমি একটা পাই চার্ট আঁকছি, পাই চার্ট গোলাকার হয় পাইকেকের মতো, আমারটা গোলাকার হয় না। পৃথিবীতে আমরা জানি কি 100 ভাগ, সারা পৃথিবী 100 ভাগ, 100 ভাগের মধ্যে জল কত আছে? জল
4 ভাগে 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল 1 ভাগ স্থল বুঝছে? আচ্ছা, এবার শুনো, এই যে জল আছে এই জলের মধ্যে 97% জল সমুদ্রের জল। সমুদ্রের জল আর 97% যদি বাদ দিয়ে দেন 3% হচ্ছে এই শূন্যতে 3%। আর 1% ব্যবহারযোগ্য জল। একদম, তাহলে অর্ধেক হচ্ছে তিনটে আলাদা আলাদা হয়। সুন্দর, এরা মিশ্রণকে দেয়। করে দেখো কি করেছে কারো কার সঙ্গে তো ধরে দেখো এই দেখো কেউ তো কোথাও যাবে তো আবার হ্যাঁ বলুন, আচ্ছা তো হ্যাঁ এখন পড়ে ফেলেছি মনটা। কি আছে কেন আছে আচ্ছা তো মানে একটা হচ্ছে হিমময়ের জল, আর হচ্ছে নর্দমার জল। ও নর্দমা জল ইউজ করে। ইউজ করা যায় না। আর 1% কি আছে আর 1% কি হচ্ছে পানযোগ্য জল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জনগণের ঝামেলা মিলিয়ে দিচ্ছি না দুটো। এই জলটা আমরা 2% ইউজ করতে পারি না, 1% এটা আমরা ইউজ করতে পেরেছি? আচ্ছা এরপরে পানীয় জলের আবশ্যকীয় গুণাবলী, মানে পানীয় জলের কি গুণ আছে বলো, কি গুণ আছে কি পানীয় জলের বলো। ভারতীয় তো পানীয় জল আমরা দোকান থেকে কিনে আনি। আসি, জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত থাকে কি থাকে না? থাকে থাকে 2 নাম্বার, জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে কি থাকে না? থাকে থাকে। আচ্ছা 3 নাম্বার, জলের মধ্যে ছোট ছোট কাদার কণা থাকে কি থাকে না? থাকে না। যাকে বলা হয় কি প্রলম্ব, বলা হয় প্রলম্ব। ঠিক আছে। আচ্ছা যে জল আমরা পান করি সে জলের পিএইচ 7 থেকে একটু বেশি হওয়া উচিত, খালি হওয়া উচিত। যদি পিজি মানে করে হ্যাঁ আমাদের আশেপাশে যে কলের জল আমার এসেছিল এবার পরীক্ষায় উচিত খালি। পরীক্ষায় এসেছিল এবার জলের পিএইচের মান আচ্ছা বলো, সোডিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর যে লবণ, ক্লোরাইড লবণ জলে দিলে জলকে পরিশুদ্ধ করে। সোডিয়ামের লবণ NaCl জলে দিলে জল পরিশুদ্ধ ও, এটা সোডিয়াম না, জলে দ্রবীভূত হয়, মানে জলে দ্রবীভূত সামান্য পরিমাণে থাকে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে যদি অ্যামোনিয়া বা নাইট্রেট ঘটিত কোনো যৌগ থাকে, সেই জল যদি অনেকে পান করে তাহলে শিশুদের ক্ষেত্রে ব্লু বেবি সিনড্রোম, মানে নীল কালারের বাচ্চা হবে আর কি। মিমি মাছ না এই আচ্ছা ঠিক আছে, এটা নীল কালারের বাচ্চা তুইও তো পড়ে আছিস। আচ্ছা এরপরে একটুখানি জাপানে যাওয়া যাক। জাপানের মিনামাতা শহরে ভারত ঘটিত দূষণের কারণে ওই রোগের নামটা বলো সেটা, মিনামাতা রোগ। আচ্ছা দুটো রোগ আছে, দুটো রোগ আছে খুব গুলিয়ে যায়। একটা হচ্ছে মিনামাটা, একটা হচ্ছে ইতা ইতা। মিনামাটা রোগ হয় কিসের জন্য? পাথরের জন্য। আর ইতা ইতাই হয় ক্যাডমিয়াম। আর্সেনিকের যে আর্সেনিকোসিস, দেখো কিছু একটা লেখা আছে, আমার তো লেখা আছে আর্সেনিকোসিস। IX নাম্বার পয়েন্টে থাকে। পানীয় জল আর্সেনিক মুক্ত হওয়া দরকার, আর্সেনিক জল পান করলে আর্সেনিকোসিস রোগ হয়, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো লেখা আছে 121 পদে একটা ছক আছে, দেখতে পেয়েছো? ওই ছকের মধ্যে দেখো লেখা আছে মানক, মানে পিএইচ কত থেকে কত হওয়া উচিত, দেখো 6.5 থেকে 8.5। আচ্ছা কলিফর্ম কাউন্ট, আচ্ছা কলিফর্ম কাউন্ট মানে কলি মানে কি বলতো, কলি কথাটা এসেছে হচ্ছে ইকোলাই থেকে। কলিফর্ম কথাটা এসেছে কি ইকোলাই। ইকোলাই থেকে। ইকোলাই কোথা থেকে? তাকে তো তা বলাই বানানো তো ইকোলি লিখে তো কই অন্ধ্রে থাকে, ঠিক। তা ব্যাপারটা হচ্ছে কি জলের মধ্যে যদি কিছু পরিমাণ ইকোলাই ছেড়ে দেওয়া যায়, আচ্ছা মানব শরীরে খাদ্যনালীতে ইকোলাই থাকে, বেশিরভাগ ইকোলাই ক্ষতিকারক না হলে এদের মধ্যে কয়েকটি স্ট্রেন পেটে সমস্যা সৃষ্টি করে।
100 ml জলের নমুনায় একটা গ্লাসের মধ্যে যদি আমি 100 মিলিলিটার জল নিই এবং তাতে ইকোলয় কথা না তাতে ইকোলয় ব্যাকটেরিয়া যতগুলো কলোনি গঠন করে তাই কি বলা হবে ইকোলয় কাউন্ট কি বলবো সেটাকে আমরা ইকোলয় কাউন্ট। আচ্ছা এবার বলো তো মনে করে এই গ্লাসের মধ্যে জল আছে ভালো করে দেখো এবার তার মধ্যে এখানে এক গুচ্ছ ইকোলয় এখানে এক গুচ্ছ এখানে এক গুচ্ছ এমন হলো 4টে গুচ্ছ তৈরি হয়েছে তাহলে কলিফর্ম কাউন্ট কত হলো 4। এখানে লেখা আছে কলিফর্ম কাউন্ট 0 মানে কি কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না যাবে হয়েছে। এরপরে অক্সিজেনে দ্রবীভূত আচ্ছা জলে দ্রবীভূত অক্সিজেন DO ফ্লোরাইড কোথায় গেল? ক্লোরাইড বাড়ি দিয়েছে আর আচ্ছা ক্লোরাইড হচ্ছে 250 mg per লিটার মানে 1 লিটারে 250 মিলিগ্রাম গ্রাম মানে 250 গ্রাম যেটা বলি 250 গ্রাম প্যাকেটের নুন পাওয়া যায় 1 লিটারে অতটা না 250 মিলিগ্রাম খুব কম। আচ্ছা এরপরে হ্যাঁ মাত্র আচ্ছা দেখবে যে কোনো যত পরিশুদ্ধ জল যদি পানীয় জল হয় যদি ফোটাও দেখবে যে ফোটানোর পরে সামান্য করে পাউডার কিছু পাওয়া যাচ্ছে খুব তুমি যে কোনো পরিশুদ্ধ জল খাও জল নাও সেটা ফোটা অল্প পরিমাণে ফোটা দেখবে যে পাত্রের তলা থেকে সাদা কালারের কিছু অংশ থাকে না ওটা কি বলতো লবণ ক্লোরাইড লবণ হতে পারে অন্যান্য লবণ জল ফুটিয়ে তো লবণ দেবো লবণ কিনবো সেটা লবণ কিনবো জল ফুটিয়ে লবণ হ্যাঁ খেয়ে টেস্ট করে দেখবা। আচ্ছা ফ্লোরাইড জলের মধ্যে ফ্লোরিন অল্প পরিমাণে থাকা উচিত কারণ ফ্লোরাইড অল্প পরিমাণে কি করে আমাদের দাঁত সযত্নে রাখে দাঁতের উপরে এনামেল থাকে এনামেল কি কাজ করে ছকছক করে না দাঁতের ক্ষয় রোধ করে ক্যালসিয়াম সালফেট থাকে ওটা ছকছক করে তোর হ্যাঁ। আচ্ছা এবারে যে আর্সেনিকও জলের মধ্যে সমান পরিমাণে থাকা উচিত এর মান করে দিয়েছে। আচ্ছা তাহলে আজকে তোমাদের পড়া থাকলো 121 পদে শেষ পর্যন্ত। এবার হচ্ছে পূর্বাকি 121 পদের ওই পানীয় জল পরিশোধনের আগে বলছি পুরোনো বই কি ছায়া নিয়ে যাবে ঠিক আছে ওটা দেখাও হ্যাঁ লাগানো আছে এই কি পড়তে হবে মোটামুটি বুঝতে পেরেছো তো? আচ্ছা এই সেম চ্যাপ্টার জীবন বিজ্ঞানও আছে আমি জানি তাহলে একসাথে করতে পারলি না তো তখন পড়ানোর সময় একটু দেখো মোটামুটি জীবন বিজ্ঞান করবো চলো ছুটি যদি আজকে আসতে পারেন আগামী ক্লাসে বসে দেওয়া হবে